বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে চতুর্থবারের মতো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা এবং অকটেন ও পেট্রোলের দাম ২ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর ১ জুন থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দাম সমন্বয়ের কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরে রাতে জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। মূল্য সমন্বয়ের আগে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৬০ টাকা, পেট্রোল ১২৪ টাকা এবং অকটেন ১২৮ টাকা ৫০ পয়সা ছিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না, বিশ্বমানের সেবা মিলবে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে। তবে উদ্বোধনের ১.৫ বছর পরেও সে স্বপ্ন কাগজে কলমে। নিয়োগে অনিয়ম সহ নানা সংকটে ঘুরপাক খাচ্ছে এই হাসপাতাল। অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটার সহ প্রায় ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি। সমস্যার সুরাহা কবে সে বিষয়ে কিছু বলতে পারছে না নতুন উপাচার্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান দেশের লাখো মানুষ। দেশের বাইরে চলে যায় হাজার কোটি টাকার বেশি। আর তা বন্ধ করতেই বাংলাদেশ সরকার দেশে এমন একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে যা হবে বিশ্বমানের। আর সেই হাসপাতালটি বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। নান্দনিক নির্মাণশৈলী আর অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া সুপার স্পেশালাইজড হাসপাতাল। ভেতরে গেলে মুগ্ধ হবেন যে কেউ, তবে চমকে যেতে পারেন এই দেখে যে রোগীর চাপ নেই। অথচ এর উদ্বোধন সেই ২০২২ সালের সেপ্টেম্বরে। ৭৫০ বেডের হাসপাতাল, তবে রোগী ভর্তি ৫০-এরও কম। ২টি ভিভিআইপি, ১৮টি ভিআইপি সহ প্রায় সব কেবিনই ফাঁকা। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এদের জন্য আলাদা সুইট আছে, সেখানে তারা চিকিৎসা নেবে এবং দেশের উচ্চবিত্ত লোকজন একটা গুড এনভায়রনমেন্ট, সেখানে তারা চিকিৎসা নেবে। তো সেটা তো হলো না। ৫ কেন্দ্রের অধীনে চালু ১৪টি বিভাগ, তবে আলোর মুখ দেখেনি ১০০ বেডের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ। অত্যাধুনিক এই আইসিইউতে বেড ১০০, ১.৫ বছরই ফাঁকা। অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেডের জন্য ভয়াবহ হাহাকার। এমআরআই, সিটি স্ক্যান ও এক্স রে মেশিনের ব্যবহার নেই বললেই চলে। প্যাথোলজি ল্যাবেও পরীক্ষা নিরীক্ষা কম। প্রায় ৫০০ কোটি টাকার উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি অলস পড়ে আছে দিনের পর দিন। দক্ষিণ কোরিয়ার এক প্রকৌশলীকে দেখা গেল সেসব ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করতে। যেহেতু ইনস্টল হয়ে পরবর্তীতে রানিং হয় নাই, সুতরাং যখন রানিং হয়ে যাবে তারপরে যদি আমরা বন্ধ রাখি সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সমস্যা আছে। বাট যেহেতু আমরা ইনস্টল হয়েছে বাট আমরা রানিং করি নাই, সুতরাং এটা আপাতত। তবে দীর্ঘদিন পরে থাকলে তো একটা মেশিন নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। আউটডোর সেবাতেও নেই গতি। অনেক চিকিৎসক বসেন না নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে দেখানো হচ্ছে রোগী, এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য কাজের চেয়ে প্রচারে মনোযোগী ছিলেন বেশি। জনবল নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ। নতুন উপাচার্য বলছেন সব সংকট চিহ্নিত, তবে বলতে পারছেন না কবে মিলবে কাঙ্ক্ষিত সেবা। মানুষ যে কারণে দেশের বাইরে চলে যায় সেটা যেন এইখানে সেই চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করতে হলে আমরা সেটাকে করেছি যে এখানে কনসালটেন্ট বেসড আমরা হাসপাতাল করতে চাই। ধাপে ধাপে আমরা এটাকে উদ্বোধন করতে চাই। আমি তো বলতে পারবো না যে আগামী ২ মাস পরে পূর্ণদমে চলবে। এদিকে বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণে স্বল্প সুদে ১,০০০ কোটি টাকার বেশি ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। আর তা পরিশোধ শুরু হবে ১৫ বছর পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের প্রায় ১০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে ১ মাসের মধ্যেই। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে ফাঁস হলে দ্রুততম সময়ের মধ্যে ৫০টি এফডিআর এ থাকা এই টাকা তুলে নেন বেনজির।
31 মার্চ থেকে একটি জাতীয় পত্রিকায় বেনজির পরিবারের অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়। এই সময় থেকেই নিজেদের সম্পদ রক্ষায় তৎপর হয়ে ওঠে বেনজির। এ সময় নিজেদের শতাধিক ব্যাংক হিসাব বন্ধ করে দেন বেনজির। একে একে 50টি এফডিআর ভেঙে নগদ প্রায় 100 কোটি টাকা তুলে নেয় তারা। এছাড়া ব্যাংক হিসাবে থাকা আরও কয়েক কোটি টাকা এ সময় তুলে নেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কি করবে আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে এবং সে করতেছে। দুদক বলছে ব্যাংক হিসাব ও এফডিআর থেকে কত টাকা তুলে নেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য রয়েছে, যা আদালতে উপস্থাপন করা যাবে। শোনা যাচ্ছে যে সে তার কিছু টাকা পয়সা উঠাই নিয়ে গেছে, কি নিছে না নিছে তদন্তকারী কর্মকর্তা দেখবে এটা, এবং এটা তার অ্যাকাউন্ট চেক করলেই সব পাওয়া যাবে। আদালতের নির্দেশে দুদক বেনজির পরিবারের 33টি ব্যাংক হিসাব জব্দ করার অন্তত 2 মাস আগেই ধাপে ধাপে ওইসব টাকা তুলে নেওয়া হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিম হত্যায় দুই দেশের পুলিশ সব তথ্য বিচার বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আলামত উদ্ধার, প্রমাণ ও ডিজিটাল তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তদন্ত অনেকটাই গিয়েছে বলেও জানান ডিবির প্রধান। এমপি আনোয়ারুল আজিম খুনের রহস্য উদ্ঘাটনে 26 মে ডিবির 3 সদস্যের একটি দল কলকাতায় যায়। 5 দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস আনোয়ারুল আজিমের বলেই ধারণা তার। তবে নিশ্চিত হতে ফরেনসিক প্রমাণের কথাও জানান তিনি। যদিও রহস্য উদ্ঘাটনে হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের উপর জোর দিচ্ছেন ডিবি প্রধান। বলেন, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী আজিমের সব ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন, বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। খুনের অন্যতম হোতা সিয়ামের অবস্থান নেপালে। মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে। তাদের দেশে এনে আইনের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান। তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে স্থানীয়রা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি অব্যাহত থাকায় শনিবার পর্যন্ত সিলেটের কয়েকটি নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এরপর থেকে পানি কমে অবস্থার উন্নতি হওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। তাই এটিকে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হিসেবেই দেখছে তারা। বিপদসীমার ওপর দিয়ে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। বুধবার থেকে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট সহ নিচু এলাকা। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জাফলংয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫৫ মিলিমিটার। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয় ৬৩৪ মিলিমিটার। ভারী বৃষ্টিতে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় বন্ধ যান চলাচল। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকে। বৃষ্টি না থামায় শনিবার পর্যন্ত সুরমা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
আমাদের আগামী 24 ঘন্টায় বিভিন্ন আবহাওয়া সংস্থা তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে আমরা অনুমান করছি যে এটা সামনে নেক্সট 24 ঘন্টায় পানি বৃদ্ধিটা হয়তো বৃদ্ধি পেতে পারে এবং বন্যার যে পরিস্থিতিটা এটা হলেও তার অবনতি হতে পারে। বৃহস্পতিবার সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে 196 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 166 ও সারি নদীর পানি সারিঘাট স্টেশনে 202 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। তবে শনিবারের পর পরিস্থিতির উন্নতি হবে। এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে তাতে পানি বৃদ্ধি পেলে হয়তো স্বল্পমেয়াদী বন্যার আমরা এক্সপিরিয়েন্সড হচ্ছি, তো আশা করি সামনের দিকে এটা পানি হয়তো বা তার বৃষ্টিপাত কমার সাপেক্ষে এটা অবনতি না হয়ে সেটা উন্নতির দিকে যাবে। ব্রহ্মপুত্র যমুনা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানিও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাড়ছে সুরমা নদীর পানি, প্লাবিত হয়েছে সুনামগঞ্জের ছাতকের কিছু এলাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ছাতকের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি কি দেখছেন? দেখুন, গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু পানি বৃদ্ধি, ছাতকের দিকে পানি বৃদ্ধি কিন্তু কম ছিল, যার ফলে যেই এলাকা গতকালকে আমরা বলেছিলাম ছাতকের ইসলামপুর এলাকা, সেখান থেকে পানি নামতে শুরু করেছে। তবে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি সুনামগঞ্জের সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে আছি। তো এইখানে কিন্তু পানি বৃদ্ধি গতকালকে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও গত রাত্রে কোনো বৃষ্টিপাত হয়নি, তারপরে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসাবে দেখা গেছে গতকালকে রাতে আমরা কথা বলেছিলাম সিলেটের আবহাওয়াবিদের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে গত 48 ঘন্টায় 660 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে এই বৃষ্টির পানিটা কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী সহ যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই সব নদী দিয়ে আসবে, যার ফলে এখন পর্যন্ত এই সব এলাকা দিয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু তীব্র স্রোত রয়েছে। এই যদিও এখন পর্যন্ত বিপদসীমার অনেকটাই নিচে আছে, যার ফলে এখনো কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি, কিন্তু পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে আজকে সারাদিন, তাহলে কিন্তু বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল একটা প্লাবিত হওয়ার শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পানি বৃদ্ধি কিন্তু আগামী 48 ঘন্টা অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী একটা বন্যার শঙ্কার কথা তিনি আমাকে জানিয়েছেন। কিন্তু এই বন্যাটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকবে না, এমনটাও তিনি আমাদেরকে বলেছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদিও বৃষ্টিপাত নেই, কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, আগামী 72 ঘন্টা কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত থাকার একটা পূর্বাভাস আমরা পেয়েছি। যদি এভাবে বৃষ্টিপাত সুনামগঞ্জের যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু আসলে পানি বৃদ্ধি তেমন একটা পায় না। যদি ভারতের চেরাপুঞ্জি অর্থাৎ সুনামগঞ্জের যেহেতু কাছাকাছি হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলেই কিন্তু আমাদের সুরমার পানি উপচে শহরে পানি প্রবেশ করে। আমরা যদি গত 2022 সালের কথা যদি বলি, এভাবে কিন্তু হঠাৎ করে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে শহরে পানি প্রবেশ করে এবং জেলার শতভাগ ডুবে যায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আতঙ্কিত হওয়ার মতো একটা পানি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি প্রস্তুতিমূলক সভা করেছে, যে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। তো সার্বিকভাবে বলা যায় এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ ও কৃষকদের সার, বীজ সহ যাবতীয় কৃষি সামগ্রী বিতরণের পাশাপাশি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 11টায় হেলিকপ্টারে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা। 12:30টার দিকে আসেন পটুয়াখালী কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে। জনতার উপস্থিতি মাঠকে জনসভায় পরিণত করে। মঞ্চে উঠে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ কবলিত এলাকায় সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের দুশ্চিন্তা না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলেন এবং আছেন মন্তব্য করে ভবিষ্যতে থাকার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভি আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। পরে প্রধানমন্ত্রী স্থানীয় আন্ধারমানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করেন। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড বরগুনা উপকূল, বসতভিটা হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে মাছের ঘের, বিদ্যুতের তারও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন লাখো পরিবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতভিটা হারিয়েছেন বরগুনার 16,408টি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ক্ষেত খামার। ঘরের মধ্যে আসবাবপত্র, চাল, খানাপিনার যা কিছু আছে, না আছে খানাপিনার কোনো লাইন, না আছে কোনো আসবাবপত্র, না আছে থাকার কোনো জায়গা। এখন আমি তো পুরা নিঃস্ব হয়ে গেছি। ওই যে দেখেন না, পেলে গিয়ে সব বন্যায় সবই লই গেছে, কিছু নাই ঘরে। 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3 শতাধিক গ্রাম। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, মাছের ঘের। এখনো পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। যে ঘর দুয়ার আল্লাহ তো সবই তো দেখতেছে, সব ভেঙে গেছে, কিছু নাই। বেড়িবাঁধ দিত তো আমরা মনে করি নিরাপত্তায় থাকতে পারি, যে এলাকার লোকজন নিয়ে। কাতলা মাছের চাষ করছিলাম, সমস্ত মাছগুলি একেবারে উঠে গেছে। 2-2.5 লক্ষ টাকার মাছ আমার পুষ্কুনি ছিল, 2টো পুষ্কুনি, গ্রামের বাড়ির পুষ্কুনি এবং পিছনে একটা কলা বাগান। হ্যাঁ, কোথায় গেছে কোনো খবর নেই। এদিকে ঝোড়ো বাতাসে গাছ পড়ে পল্লী বিদ্যুতের প্রায় 300 বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। তার তো কত হয়েছে নাই, অনেক জায়গায় গাছ পড়িয়া, তার পড়িয়া আর তার পাশে পড়িয়া একদম ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। লোকজন যারা আশ্রয় নিয়েছিল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, তারা কিন্তু বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। এখন তাদের মধ্যে আমরা যে শুকনো খাবার কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যখন আসছে বা যাদের ঘরে খাবার নেই, তাদেরকে আমরা এই খাবার পছন্দের জন্য আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা 422 মেট্রিক টন চাল, 233 বান্ডিল ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ শুরু করেছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষতচিহ্ন এখন সুন্দরবন জুড়ে। গাছপালার ক্ষতি তেমন না হলেও বন্যপ্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 96টি হরিণের মৃতদেহ পাওয়া গেছে। কটকা ও কচিখালীতে ক্ষতি সবচেয়ে বেশি। মিষ্টি পানির আধারে লবণ পানি ঢুকে পড়ায় সেগুলো বৃষ্টির পানি দিয়ে আবারও ভরাট করতে হবে। এছাড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের। সুন্দরবনের এই ক্ষত কাটিয়ে উঠতে লেগে যাবে দীর্ঘ সময়। কটকা অভয়ারণ্যের জামতলা পয়েন্টে পা রাখলেই স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। কিছু দূর এগুলেই চোখে পড়ে মৃত হরিণ। এখানেই পাওয়া গেছে 38টি হরিণের নিষ্প্রাণ দেহ। একই অবস্থা কচিখালীতে। এখানে এবং পাশের সুপতি খাল থেকে অন্তত 10টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে 2টি শূকরের মৃতদেহ, আর এগুলো বনেই রাখা হয়েছে অন্যান্য প্রাণীর খাবার হিসাবে। যে স্থানে আছে সেই স্থানে রাখা হচ্ছে, কারণ এটা ইকোসিস্টেমে এই শূকর এবং অন্যান্য ওই গুইসা পোড়াই ওটা ভক্ষণ করবে, এটা তার প্রকৃতির নিয়মে তার মিশে যাবে। উপকূলে বৈরী আবহাওয়ায় ঢাল হয়ে থাকা সুন্দরবনে 120টি মিঠা পানির পুকুর, এর মধ্যে 100টি লবণ পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছেন বনজীবী, বনকর্মী ও বন্যপ্রাণী। পুকুরগুলো লবণ পানি তুলে বৃষ্টির পানি দিয়ে ভরাটের অপেক্ষায় বন বিভাগ। 2টা পুকুর আছে, সেখানে একটা পুকুর রেখে বাকিটা পরিষ্কার করার জন্য পরিষ্কার পানি, মানে ওটা পানি লবণাক্ত পানিটা সরিয়ে ফেলে এখন ন্যাচারালি বৃষ্টি হলে সেটা যেন আবার পানিতে ভরে যায়।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বনের বিভিন্ন ক্যাম্প ও স্টেশনের জেটি ভবন প্রাথমিকভাবে 6,27,00,000 টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে বন বিভাগ। গাছের খুব বেশি ক্ষতি হয়নি, খুব সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে, তবে বন্যপ্রাণীর বেশ কিছু ক্ষতি হয়েছে। যেহেতু দীর্ঘ সময় ধরে জলোচ্ছ্বাসটা ছিল এবং পানির উচ্চতা অনেক জায়গায় 10 ফিট কিংবা 12 ফিট পর্যন্ত ছিল। সমুদ্র লাগোয়া স্থানগুলো 10 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় এসব এলাকায় ক্ষতি বেশি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের মতো সুন্দরবনে এত বন্যপ্রাণীর ক্ষতি আর কখনো হয়নি। সেই সাথে মিষ্টি পানির আধার নষ্ট হওয়ায় দুর্যোগ বেড়েছে বন্যপ্রাণী, বনজীবী ও বনরক্ষীদের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জামতলা, সুন্দরবন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও জেল হত্যা মামলার পলাতক আসামি রিসালদার মুসলিম উদ্দিনের সন্তানেরা এনআইডিতে বাবার নাম পাল্টে ফেলেছে। এরপর এনআইডির মাধ্যমে তারা পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সেও পাল্টে ফেলে বাবার নাম। এ নিয়ে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এনআইডি শাখা এ নিয়ে তদন্তে নেমেছে। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেম উদ্দিন এখনও পলাতক। বঙ্গবন্ধুর খুনি এবং জেল হত্যা মামলার আসামি মোসলেম উদ্দিনের ছেলেমেয়েরা বাবার নাম পাল্টে এনআইডিতে মোহাম্মদ রফিকুল ইসলাম খান লিখিয়ে নিয়েছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ নির্বাচন কমিশনে এ সংক্রান্ত চিঠি দিয়েছে। চিঠিতে তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ করেছে জননিরাপত্তা বিভাগ। ইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মোসলেম উদ্দিনের 6 ছেলে মেয়ে তাদের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পরিবর্তন করে মোহাম্মদ রফিকুল ইসলাম খান বানিয়ে নিয়েছেন। এরপর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সেও নাম পাল্টে ফেলে তারা। বিষয়টি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। নাম পরিবর্তন করে তার 6 ছেলে যে এটা করেছে, এটা একেবারে প্রথমেই যে জাতীয় পরিচয়পত্র শুরু হয়েছিল 7-8-এ, ওই সময় তারা করেছে। স্টিডিভাবে আমরা আগাচ্ছি এবং অতি গুরুত্ব সহকারে আমরা আগাচ্ছি। এনআইডিতে নাম কিভাবে পাল্টে ফেলা হলো, এরা কার সঙ্গে জড়িত সেসব খুঁজে বের করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ইসির কর্মকর্তাদের নিয়ে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 6 ছেলে তো বিভিন্ন ঠিকানা দিয়েছে, কেউ নরসিংদী, কেউ মৌলভীবাজার, ঢাকার কয়েকটা ঠিকানা আছে। তো আমরা প্রথমে করছি কি, ওই প্রাথমিক যে ফর্মটা, প্রাথমিক তথ্য বিবরণী, ওইটা আমরা কালেক্ট করতেছি যে এইটার কোন অফিস থেকে ইনিশিয়েট হয়েছে এবং এটা শনাক্তকারী কে, এগুলা আমরা দেখি কোনো ক্লু পাই কিনা। পরবর্তী কার্যক্রম যেটা করা হবে সেটা যে সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেগুলো লক করা হবে, এগুলো বাতিল করা হবে। মানে কার্যক্রমগুলো তদন্ত করার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। এটা জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করলে বা তথ্য পরিবর্তন করলে তা ফৌজদারি অপরাধ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি বন্ধ থাকবে। সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে ঈদের আগের 7 ও পরের 5 দিন। এছাড়া যানজটের স্থান চিহ্নিত করে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। সড়কে ঈদযাত্রা নিয়ে বৃহস্পতিবার সকালে বিআরটিএ ভবনে এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মহাসড়কের উপর 217টি পশুর হাট সরিয়ে নেওয়ার আহ্বান জানান সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। গত রোজার ঈদে মোট সড়ক দুর্ঘটনা 117টি, মৃত্যু হয়েছে 189 জনের। সড়ক পরিবহন কর্তৃপক্ষের এই তথ্যে গুরুত্ব দিয়ে কোরবানি ঈদে দুর্ঘটনার হার কমানোতে সড়ক মহাসড়কে নজরদারির নির্দেশ দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের উপর চিহ্নিত পশুর হাটগুলো সরিয়ে নেয়ার আহ্বান জানান সড়কমন্ত্রী। পশুর হাটের ব্যাপারে, পশুবাহী গাড়ির ব্যাপারে এখানে একটা বাড়তি মনোযোগ লাগবে, যেটা ঈদুল ফিতরে প্রয়োজন পড়ে না। ঈদুল আজহা পশুর হাট একটা, আমি যেমন মালিগাঁওর কথা বললাম, বিশাল হাট, ওখানে একটু বেরিয়ে দেওয়া হয়েছে, তারপরও সেখানে আলাদা একটা নজর দিতে হবে। গত রোজার ঈদের আগে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি দাবি করে সড়কমন্ত্রী বলেন, ঈদের পরই বেশি দুর্ঘটনা ঘটেছে, তাই দুর্ঘটনা রোধে কোরবানি ঈদের আগে ও পরে সমান নজরদারির নির্দেশ দেন তিনি। যে গতি আর ঈদের সময় গতিটা বেশি বেড়ে যায়, ওই ট্রিপ বেশি নেওয়ার জন্য গতিটা বেড়ে যেত। মালিক শ্রমিক নেতৃবৃন্দ তারাও তাদের লোকজনকে একটু ডেকে, আপনারা নিশ্চয় একটা মিটিং করেন,
সতর্ক করে রাখার ব্যাপারে আপনাদেরও একটু তৎপর হতে হবে। এবারের ঈদে নো হেলমেট নো ফুয়েল নীতিতে অটল থাকার নির্দেশ দিয়ে সড়কমন্ত্রী বলেন, এমপি মন্ত্রীর লোক হলেও ছাড় নয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মহাসড়ক ঈদের 7 দিন আগে ঠিক করার নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থাই ও চীনা কোম্পানির শেয়ার হস্তান্তর নিয়ে দ্বন্দ্বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টের বৈঠকের আগ পর্যন্ত শেয়ার হস্তান্তরে বৃহস্পতিবার স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। সমাধান না হলে 3 মাস পর জানাতে হবে আদালতকে। তবে সরকার বলছে সমস্যা সমাধান করে বাকি কাজও শেষ হবে। প্রায় 20 কিলোমিটার উড়াল সড়কের মধ্যে রাজধানীর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটারে যানবাহন চলছে 9 মাস ধরে, কিন্তু বাকি অংশের কাজে দেখা দিয়েছে স্থবিরতা। এই প্রকল্পে বিদেশি বিনিয়োগের 51% শেয়ার থাইল্যান্ডের ইতাল থাই কোম্পানির, বাকি 49% চীনের শ্যান্ডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের। কিন্তু ইতাল থাই অর্থের যোগান দিতে না পারায় তাদের শেয়ার চাইছে সিনো হাইড্রো। বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের উচ্চ আদালতের পাশাপাশি আবেদন করা হয়েছে সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টে। বৃহস্পতিবার শুনানি শেষে সিঙ্গাপুর আদালতের প্রথম বৈঠক না হওয়া পর্যন্ত শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং অন্যায়ভাবে প্রক্রিয়া করার ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হলো। শেয়ার বিরোধ নিষ্পত্তি না হলে চীনা ব্যাংক ঋণ দিতে না চাওয়ায় প্রকল্পের কাজও বন্ধ থাকবে বলে শঙ্কা আইনজীবীর। কাজের এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে সড়ক মন্ত্রী জানান, 2 কোম্পানির বিরোধ মীমাংসার উদ্যোগ নেবে সরকার। সব প্রজেক্টে ঘাটাঘাটি কনকারেন্স লাগে এখন, এবং ফান্ডিংয়েও 2টা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদ হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখন অসম্ভব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ বাকি আর মাত্র 3%। জানুয়ারিতেই তা চলাচলের জন্য খুলে দিতে আশাবাদী বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি করতে জাপানের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া সেখানে দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপ্নের 3rd টার্মিনাল। দৃষ্টিনন্দন এই স্থাপনায় পা রাখলেই গোটা বাংলাদেশ সম্পর্কে তৈরি হবে ইতিবাচক ধারণা। এর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে টার্মিনালের 97% কাজ শেষ, বাকি 3 ভাগও শেষ হবে এবছরেই। তাই আগামী বছরের শুরুতেই চালু করা যাবে পুরো দমে। এর মধ্যে বিশ্ব অর্থনীতি অনেক অর্থনৈতিক মন্দা গেছে, তার মধ্যেও কিন্তু আমরা প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এ নিয়ে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আমাদের দেশে লাগেজ হ্যান্ডলিংকে আমরা ইতিমধ্যে আগে সমস্যা ছিল, আমরা ইমপ্রুভ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। শাহজালাল বিমানবন্দরের 3য় এই টার্মিনাল ঘিরে আরেকটি রানওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে কলারোয়া থানা গেটের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 3য় ধাপে উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লালটু ও পরাজিত প্রার্থী আলতাফ হোসেন লালটুর কর্মী সমর্থকদের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করে।
এক পর্যায়ে পরাজিত প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকরা পুলিশের উপর হামলা চালায়। এতে এএসআই মোহাম্মদ আসলাম, কনস্টেবল ফয়সাল, মিলন ও মিজান আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোহিঙ্গা কিংবা মিয়ানমারের অন্য কোনো নাগরিক কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি দেখা যাচ্ছে। বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে রোহিঙ্গারা। তাদের নিয়ন্ত্রণে বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। মন্ত্রী বলেন, ক্যাম্পে হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া। তাদেরও চিন্তা করা উচিত যে তাদেরকে আমরা থাকতে দিয়েছি, তাদেরকে এখানে যুগ যুগ ধরে থাকার জন্য আমরা ব্যবস্থা করিনি, তাদের একদিন ফিরে যেতে হবে। দেশে ব্যবসার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে। 2023 সালে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স 3.21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 58.75%। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমবে। দেশে ব্যবসা শুরু করতে জমির প্রাপ্যতা, অবকাঠামো ও ঋণ সংক্রান্ত জটিলতা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে দেশের ব্যবসার পরিবেশ নিয়ে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স সূচক প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। ঋণ প্রাপ্যতা, শ্রম নিয়ন্ত্রণ, বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য সহজীকরণ, কর পরিশোধ সহ 11টি সূচকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ঋণের প্রাপ্যতা সূচক। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, দেশে প্রচুর অবকাঠামো উন্নয়ন হলেও ব্যবসার উপযোগী উন্নয়ন এখনো হচ্ছে না। অনুকূল পরিবেশ তৈরি করার কারণেই আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এখন এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমি কিন্তু খুবই আশাবাদী। দ্য ইনফ্রাস্ট্রাকচার মে হ্যাভ ইমপ্রুভড ফ্রম এ ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভ, বাট মেবি ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ লিটল বিট অফ টুইকিং নিডস টু বি ডান। জুলাই থেকে মূল্যস্ফীতিও কমতে শুরু করবে বলে জানান সালমান এফ রহমান। আছে ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সবাইকে আরও বেশি কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসে মেট্রো রেলে অন্তত 5 বার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা, ব্যাহত হয় নিয়মিত চলাচলের সময়সূচিও। স্টেশনের কর্মীরাও জানেন না কেন বারবার ত্রুটি দেখা দেয় মেট্রো রেলে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজটের এই নগরীতে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল মেট্রো রেল। প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ, একই সঙ্গে চলাচল সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল। প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। পরে আধা ঘন্টা পর আবার যাত্রা শুরু হয়। গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে সকাল থেকে 2 ঘন্টা বন্ধের পর চালু হয়, কিন্তু দুপুর থেকে শিডিউল বিপর্যয় হয় বারবার। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট, গাছের ডাল পড়া সহ বেশ কিছু কারণে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটে এ মাসে। আমরা নাও চালাতে পারি, এরকম যদি একটা নোটিশ তার আগে পূর্ববর্তী দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য সুবিধা। বিশেষ করে বৃষ্টির সময় বন্ধ হয়, এই সময় মানুষ এমনিই অনেক কষ্ট থাকে চলাফেরা, তারপর ওই সময়টা বিশেষ করে বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের দাবি, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের মেট্রো রেল ভালো সেবা দিচ্ছে। আর সড়ক ও সেতুমন্ত্রী জানান, মেট্রো রেলে তেমন সমস্যা নেই। সেগুলো আমাদের ফেসবুক পেজে প্রতিটা দেওয়া আছে, দেখে নিন কোনটা কি কারণে হয়েছে। আশেপাশে আমাদের যত দেশে মেট্রো রেল আছে তার চেয়ে আমরা অনেক বেশি এফিসিয়েন্ট, এই কথাটাই আমরা বলতে চাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল কেন বন্ধ থাকলো? বাতাস আর ঝড়ের মধ্যে মেট্রো রেল চালাবো, এ তো আমাদের যন্ত্রপাতি এটা অ্যালাউ করবে না।
সেটা আমাদের বুঝতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য কর্মীদের দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি যে কোনো বিপর্যয়ের তথ্য দ্রুত প্রচার করারও তাগিদ তাদের। যারা পরিচালনা করছেন মেট্রো রেল তাদের বুঝতে হবে এটা কিন্তু ফ্লাইওভারের মতো কোনো অবকাঠামো না যে তৈরি করে ভুলে যাব, এটা দরদ দিয়ে প্রতিদিন পরিচালনা করতে হয়। এই দরদের যখন ঘাটতি হয় তখন আমরা দেখেছি রেলের যে অবস্থা আমরা দেখি, সনাতন রেল বা বিআরটিসির যে আপনি ডবল ডেকার বাসের কথা হয়তো বলার চেষ্টা করছেন, আসলে পরিচালনাটা আসলে একটা কঠিন বিষয়। তো পরিচালনায় কিন্তু আমাদের আসলে অভিজ্ঞতা দক্ষতা দুই জায়গায় কিন্তু ঘাটতি থাকে। মেট্রো রেলে দিনে 3 লাখ যাত্রী চলাচল করছে। এখন থেকে শনিবার ছাড়া সরকারি ছুটির দিনে যাত্রী চাপ কম থাকায় 15 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন সময় নগরবাসী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন করলেও সুফল মেলেনি। সিটি কর্পোরেশন আশ্বাস দিয়েছে সড়ক পারাপারের জন্য 38টি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে তারা। কিছু নির্মাণ কাজ শুরু হলেও সবগুলো চলাচল উপযোগী করতে আরও 1 বছর অপেক্ষা করতে হবে এলাকাবাসীকে। চট্টগ্রামের অন্যতম ব্যস্ত 2 নম্বর গেট মোড়। প্রতিদিন এই মোড় দিয়ে চলাচল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অসংখ্য শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। কিন্তু এইখানে নেই কোনো ফুটওভার ব্রিজ, তাই ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করতে হয় তাদের। ফ্লাইওভার থেকে যে পরিমাণ স্পিডে গাড়ি আসে, এতে করে সাধারণ জনগণ রাস্তা পার হতে পারে না, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। একই অবস্থা নগরীর জেসি মোড়ের। অথচ গেল বছরের 9 সেপ্টেম্বর নগরীর 2 নম্বর গেট এবং চলতি বছরের 2 ফেব্রুয়ারি নগরীর জেসি মোড়ে ঢাকঢোল পিটিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেও প্রকল্প বাস্তবায়ন না করাকে প্রহসন বলছেন সাধারণ মানুষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ফুটওভার ব্রিজ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে রং তামাশা ছাড়া আর কিছু মনে করি না। বাচ্চারা যেমন ঠিকভাবে নিরাপদভাবে পার হতে পারে সেই চেষ্টা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। সিটি কর্পোরেশন বলছে নগরীর বহদ্দারহাট, ওয়াসা, টাইগার পাস, চৌমুহনী সহ 38টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে তাদের। কিন্তু যত্রতত্র বৈদ্যুতিক খুঁটি স্থাপন করায় কাজের বেগাত ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা চলছে। 38টার মধ্যে প্রায় 18টা অলরেডি টেন্ডার করেই ফেলেছি। এগুলো তো কাজ আরম্ভ হয়েছে, এখন কিছু ফাউন্ডেশনের কাজ চলছে। 25 সালের মধ্যে এগুলো ইনশাআল্লাহ হবে। সিটি কর্পোরেশন থেকে চিঠি পাওয়ার সাথে সাথে ফুটওভার ব্রিজের জায়গায় স্থাপিত খুঁটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সিটি কর্পোরেশনের চাহিদা মোতাবেক আমাদের লাইন যেখানে সরানোর দরকার আমরা সরাই দিচ্ছি। ওরা যখনই যা বললে আমরা ওইভাবে ওদের নিয়ম মোতাবেকে বা ওদের চাহিদা মোতাবেক আমাদের লাইন সরানো হচ্ছে। পুলিশের তথ্য বলছে গত 5 বছরে চট্টগ্রাম মহানগরীতে রাস্তা পার হতে গিয়ে মারা গেছেন অন্তত 10 জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।